নতুনের অফিসারের কাছে বর্ষার কুকীর্তির সমস্ত প্রমাণ জমা দিয়ে নতুনকে বাঁচালো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুনের ইনস্টিটিউটে নতুন কমলিনী বর্ষার বুবলাইকে ডাকা হয়। তখনই নতুনের অফিসার নতুনকে বলে, আপনি জানেন তো আপনার বিরুদ্ধে কি অভিযোগ এসেছে? তখন নতুন বলে, জি স্যার, আমি জানি। তখনই অফিসার বলে, আচ্ছা, আপনি কি বলবেন এ ব্যাপারে? বলুন। তখন নতুন বলে, দেখুন স্যার, কোনো অপরাধী নিজে অপরাধ করে কোনোদিনও স্বীকার করবে না। সে অবশ্যই বলবে যে সে নির্দোষ। তাই আমিও নিজেকে নির্দোষী বলছি। আর আমি নিজেকে ডিফেন্ড করব। আমি যে এরকম একটা কাজ করিনি সেটা আমি প্রমাণ করার চেষ্টা করব। তাই আমার কথা শোনার আগে আপনারা অভিযুক্তার কথাগুলো শুনে নিন। তাকেও জিজ্ঞাসা করুন সে কি বলতে চায়। তারপরে না সবকিছু তদন্ত হবে। তখনই সে অফিসার বর্ষাকে বলে, আচ্ছা, আপনি বলুন, আপনি এরকম একটা অভিযোগ এই মানুষটার বিরুদ্ধে কি করে আনলেন? সেদিন কি ঘটেছিল? তখন বর্ষা সবার কাছে হাত জোড় করে বলে, আমি বর্ষা চৌধুরী। আসলে আমি এই ব্যাপারটা নিয়ে থানায়ও অভিযোগ করেছিলাম। কিন্তু নানান কারণে আমাকে কেসটা তুলে নিতে হয়। কারণ ঘরের কথা বাইরের লোক জানলে সেটা নিয়েও সমস্যা। লোক জানাজানি হয়ে যাবে, চিৎকার করবে। তাই আপনাদের কাছে আমি অভিযোগ করেছি। আশা করছি এখানে আমি সুবিচারটা পাবো। তাই আমি এখানে এসেছি। আপনারা প্লিজ আমাকে সুবিচার পাইয়ে দেবেন। তখনই স্যার বলে, আচ্ছা, সেদিন কি ঘটেছিল আমাদেরকে বলুন। তখন বর্ষা বলে, সেদিন ইনস্টিটিউটের একটা প্রোগ্রাম ছিল। সেখানে বাড়ির সবাই গিয়েছিল। আমি বাড়িতে ছিলাম। সঙ্গে আমার ২ বয়স্ক ঠাকুমাও ছিল। তারা তাদের ঘরেই ছিল। তারপর হঠাৎ করে আমি আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে দিয়ে যাই। তখন সেখানে ঘরটা অগোছালো দেখে ভিতরে গেলে তখনই এই লোকটা, স্বতন্ত্র বোস, সে একটা ফাইল নিতে আসে। আর তখন আমাকে সেই ঘরে ডেকে আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। আর আমার উপর না অনেক অত্যাচার করে। আর আমার শরীরে অনেক, অনেক দাগও হয়ে গেছিল। আঁচড়ের দাগ, রক্ত পড়ছিল। বিশ্বাস করুন, সেই কথাগুলো না আমি এখনো ভুলতে পারছি না। তাই আপনারা সুষ্ঠুভাবে বিচার করুন। ওইদিকে দেখা যাবে কুর্চি ব্যাগপত্র গুছিয়ে নেয়। তখনই কুর্চিকে এই অবস্থায় দেখেই ডাবলু বলে, মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কেন চলে যাচ্ছ বলো তো? এই যে আমাদের এত বড় একটা অনুষ্ঠান হলো, কোথায়? ওই বাড়ি থেকে তো একজন মানুষও আসলো না। আর তুমি কিনা ব্যাগপত্র গুছিয়ে আবার ওই বাড়িতেই চলে যাচ্ছ? কালকে তো গেলে মা, তাহলে আজকে আবার কেন যাচ্ছ? তখন কুর্চি বলে, শোনো ডাবলু, ওই বাড়িতে না অনেক বড় একটা প্রবলেম হয়েছে। তাই ওনারা কেউ আসতে পারেনি। তাই তো আমাকে যেতে হবে আমাকে। তখন ডাবলু বলে, মা, কি এমন সমস্যা হলো যে আমার বিয়েতে ওনারা কোনো প্রোগ্রামে থাকতে পারলো না? কেউ আসলো না? তখন কুর্চি বলে, কেন ডাবলু? সমস্যা হতে পারে না? তুমি তো তাদের সমস্যাগুলো কোনোদিনও জানার চেষ্টা করনি। আর তাছাড়া এত বছর তো আমি ওই বাড়িতেই ছিলাম। তাহলে এখন তো আমি চলে যাব, তাই না? সেটা নিয়ে এত কথা কি আছে? তখন সুলক্ষণা বলে, না না মা, আপনি তো আমাকে কথা দিয়েছেন যে আপনি এ বাড়িতেই থাকবেন। তখন কুর্চি বলে, দেখো সুলক্ষণা, এ বাড়িতে আমি বিয়ের জন্য এসেছিলাম। এখন বিয়েটা মিটে গেছে। এখন আমি কি কথা দিয়েছি না দিয়েছি সেটা তো আমি দেখব। কিন্তু তার আগে ওই বাড়ির সমস্যাগুলোও তো আমাকে দেখতে হবে। তখন ডাবলু বলে, মা, আমি বুঝতে পারছি না ওই বাড়িতে কি এমন সমস্যা হলো যার জন্য তোমাকে এভাবে ছুটে যেতে হচ্ছে। আবার তুমি আমাদেরকেও বলতে পারছো না। বলো না, বলো না কি সমস্যা হয়েছে যার কারণে কেউ আসলো না মা? তাহলে ওই বাড়ির সঙ্গে আমরা ভালো সম্পর্কটা রাখবো কি করে? বলো না। আমরা তো সম্পর্ক ঠিক করতেই চেয়েছিলাম। কিন্তু ওনারা সম্পর্কটা ঠিক করলো কোথায়? তখন কুর্চি বলে, শোনো ডাবলু, তুমি কবেই বা ওনাদের সঙ্গে সুসম্পর্ক রেখেছো যে ওনারা তোমার সঙ্গে সুসম্পর্ক রাখেনি বলো তো? ছোটবেলা থেকেই তোমার মামি তোমাকে তো কম আদর করেনি। তখন সুলক্ষণা বলে, তুমি এত কথা বলছো কেন? মা যখন বলেছে কোনো বিপদ হয়েছিল, তাহলে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তখন ডাবলু বলে, কেন বলতে পারছে না? ওইদিকে কমলিনী বলে, স্যার, আমি নিশ্চয়ই কিছু বলার সুযোগ পাবো। কারণ আমাকেও কিছু বলতে দেওয়া হোক। এই যে মেয়েটা, এই মেয়েটা বিয়ের পর থেকেই আমাদেরকে অনেকভাবে, অনেকভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। এরকম অনেক কাজও করেছে। যার জন্য যার জন্য আমার স্বামীকে আজকে এখান অব্দি আসতে হয়েছে। আসলে আমার স্বামীর সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক, বিয়ের আগে থেকেই। তাই এই মানুষটা সম্পর্কে আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আমার স্বামী কোনোদিনও এরকম একটা কাজ করতে পারে না। সেটা অন্তত আমি বিশ্বাস করি স্যার। আর এই মেয়েটা আজ পর্যন্ত যা করেছে সেটা আপনারা জানলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে মেয়েটার পক্ষে কি করা সম্ভব। তাই আমি বাড়ি থেকে সম্পূর্ণটা লিখে নিয়ে এসেছি। আপনারা পড়ে দেখলে সবটা বুঝতে পারবেন।
এই বলেই নিজের বক্তব্য অনুযায়ী সে কাগজটা সবার হাতে তুলে দেয় কমলিনী আর বলে, স্যার প্লিজ আপনারা ভালো করে এই লেখাগুলো পড়ে দেখবেন যে এই মেয়েটা এই পর্যন্ত কতবার করে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আর এই মেয়েটার না স্বভাবই এগুলো। কিন্তু আমার স্বামী কিন্তু কোনোদিনও এরকম করতে পারে না। আর আমার স্বামী এত বছর ধরে এই ইনস্টিটিউটে আছে। তার এত ছাত্রছাত্রী, তারাও তো আছে। তাদের কথাগুলোও তো শুনতে হবে। তারা কোনোদিনও এই মানুষটার কাছে কোনো অস্বস্তিকর পর্যায়ে পড়েছিল কিনা সেটাও তো আপনাদের জানতে হবে। শুধুমাত্র ওর কথায় তো আর আমার স্বামী আমার স্বামী খারাপ হয়ে যেতে পারে না। তখনই বর্ষা বলে, "এটা কেমন কথা স্যার? আমি আমার আমি আমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি কি তাহলে পাবো না? আমার সঙ্গে এই লোকটা এত বড় একটা অন্যায় করেছে। আর ওনার স্ত্রী ওনাকে এইভাবে এইভাবে প্রোটেক্ট করছে। তাহলে কি আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটার সেটার কোনো বিচার আমি পাবো না স্যার? কোনো বিচারই আমি পাবো না?" তখনই সবাই মিলে সবাই মিলে এই কথা শুনে অবাক হয়। তখন একজন অফিসার বর্ষাকে বলে, "আচ্ছা বর্ষা দেবী, আপনি ওই ঘরে ওই সময় কি করছিলেন? বলুন।" তখন তো বর্ষা অপ্রস্তুত হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। তখন সবাই মিলে বলে, "বলুন, সেই সময় আপনি ওই ঘরে কি করছিলেন?" তখন বর্ষা বলে, "আসলে আমি ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন হঠাৎ করে দেখি ঘরটা অগোছানো। তাই ঘরটা গোছানোর জন্য আমি ভিতরে গিয়েছিলাম। আর ভিতরে গিয়ে দেখি আলমারিটা অগোছানো হয়ে আছে। তারপরে আলমারির জিনিসপত্রগুলো আমি গুছাচ্ছিলাম। ঠিক তখনই এই লোকটা এই লোকটা ফাইল নেওয়ার জন্য ভিতরে আসে।" তখন তো নতুন কিছুই বলে না। ওইদিকে কুর্চি বলে, "দেখো ডাবলু, তুমি অনেক বড় হয়ে গেছো। এখন তোমার বিয়েও হয়ে গেছে। তাই তুমি অন্তত সবটা বোঝো। কিন্তু ওই বাড়িতে অনেক বড় একটা সমস্যা হয়েছে, যেটা আমি এখন তোমাকে বলতে পারছি না। কিন্তু যদি আমি মনে করি যে তুমি সবটা বুঝতে পারবে, সবটা বোঝার মতো বয়স হয়েছে তোমার, তুমি তাদের সব ব্যাপারটা মেনে নিচ্ছ, তখন তোমাকে আমি ঠিক বলবো।" তখন ডাবলু বলে, "কিন্তু মা, বাবাও তো বাড়িতে নেই। বাবাও তো এসে তখন রাগারাগি করবে, তাই না? তুমি এইভাবে এই বাড়ি থেকে আবার চলে যাচ্ছ?" তখনই গুরচি বলে, "দেখো ডাবলু, আমি তোমার বিয়ের জন্য এসেছিলাম। আর তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক তো কোনাকালেই ভালো ছিল না, তাই না? এতটা বছর আমি ওই বাড়িতে ছিলাম। ওই বাড়ির মানুষগুলো সবাই আমাকে আগলে রেখেছিল। তাহলে তোমার বাবা যখন আজকে নিজের কাজে বাইরে যেতে পেরেছে, তাহলে আমি কেন আমার কাজে বাইরে যেতে পারবো না বলো তো? বলো না? আর তাছাড়া তোমার মামিমা তোমাকে কত আদর করত। আমার সঙ্গে তোমার জন্মদিনে প্রতিটা বার তোমার স্কুলে যেতাম। কোথায়? কখনো কি তোমার মামির সঙ্গে বা আমার সঙ্গে কোনো কথা বলেছো তুমি? বলোনি তো। আমাদের ধারে কাছেও আসোনি তুমি। তাহলে আজকে কি করে আশা করছো যে তাদের সঙ্গে তোমার সুসম্পর্ক হয়ে যাবে?" তখন ডাবলু বলে, "আচ্ছা মা, মামা-মামির না হয় সমস্যা বুঝলাম। কিন্তু আমার মামাতো ভাই-বোনদের? ওরা তো আসতে পারত। ওরা কেন আসলো না? ওদের কি সমস্যা?" তখন কুর্চি বলে, "তোমাকে আমি বলছি না যে ও বাড়িতে একটা সমস্যা হয়েছে, সেজন্য ওরা আসতে পারেনি?" তখনই সুলক্ষণা বলে, "আচ্ছা মা যখন বলছে যে ওদের সমস্যা হয়েছে, তাহলে এমন সমস্যাও তো হতে পারে যে ওরা আসেনি। কিন্তু আমরা যাবো তো। আমরা ঠিক যাবো। আর মা না এখানেই থাকবে। তুমি চিন্তা করো না।" তখন কুর্চি বলে, "না, আমি ওই বাড়িতেই যাবো। হয়তোবা এখানে আসবো।" তখন সুলক্ষণা বলে, "না, না মা, আপনি তো আমাকে বলেছেন যে আপনি এখানে থাকবেন, ওখানে দুদিন করে যাবেন। তারপরে দেখা যাবে।" নতুনের একজন কলিগ বলে, "আচ্ছা, আপনি কি ওনাদের ঘরটা আরো কোনোদিনও গুছিয়েছিলেন? কয়বার গুছিয়েছেন এই পর্যন্ত আপনার শাশুড়ি ঘর?" তখন বর্ষা বলে, "না, আসলে ওই বাড়িতে তো আমি থাকতাম না। আমি তো অন্য বাড়িতে থাকতাম।" তখনই দেখা যাবে এসআর বলে, "না, না, আপনি তো ১ম এ শুরু থেকে ও বাড়িতেই থাকতেন। মাঝখানে কিছুদিন অন্য বাড়িতে গিয়েছিলেন। এখন আবার ও বাড়িতেই চলে এসেছেন। তা আপনি এই এত মাসের মধ্যে কদিন আপনার শাশুড়ি ঘরটা গুছিয়েছেন বলুন? আমরাও সেটা জানতে চাই।" তখনই বর্ষা বলে, "আশ্চর্য তো! আমি কখনো গুছাইনি বলে যে আমি কোনোদিনও আমার শাশুড়ি মায়ের ঘরটা গোছাতে পারবো না, তেমনটা তো নয়।" তখনই দেখা যাবে নতুনের বড় অফিসার বলে, "আশ্চর্য তো! আপনি নিজেই প্রশ্ন করছেন আবার নিজে উত্তর দিয়ে দিচ্ছেন। আমাদের তো কিছু বলার সুযোগ দিন। হ্যাঁ? আপনি বলুন, আপনি কোনোদিনও গুছিয়েছিলেন? গুছাননি তো। হঠাৎ করে সেদিনই বা আপনি কেন গুছাতে গেলেন? বলুন তো?" তখন বর্ষা কি বলবে বুঝতে পারে না। তখনই নতুনের অফিসার বলে, "দেখুন, আপনাকে তো বলতেই হবে। আর আপনি হঠাৎ করে গেলেন আর আপনার সঙ্গে এরকম একটা কাণ্ড ঘটে গেল, তাই তো?" তখনই বর্ষা বলে, "হ্যাঁ, আমার সঙ্গে এরকমটা হয়েছে।" তখন নতুনের অফিসার বলে, "কয়টা নাগাদ এই কাণ্ডটা ঘটেছে?" তখন বর্ষা বলে, "আমার তো মনে নেই।" তখন কমলিনী বলে, "আমার মনে আছে। আমরা ৬টা ২০-এ বাড়ি থেকে বেরিয়েছি। তারপরে হঠাৎ করে মাঝ রাস্তায় স্বতন্ত্র মনে পড়ে যে ও ফাইলটা নিতে ভুলে গেছে। তখন আমাদেরকে ইনস্টিটিউটে পৌঁছে দিয়েই সেখান থেকে আবার বাড়ি ফিরে আসে।
আর ৭টা নাগাদ কিন্তু আবার ইনস্টিটিউটে পৌঁছেও যায়। কারণ সেদিন একটা প্রোগ্রাম ছিল। আর এই ৮ ঘন্টার মধ্যে বাড়িও পৌঁছেছে। আবার বর্ষাকে মলেস্ট করেছে, আবার ইনস্টিটিউটেও পৌঁছে গেছে। তখনই বর্ষা বলে, "মামুনি, তুমি কি আমাকে টিচ করে কথা বলছো?" তখন কমলিনী বলে, "না, না বর্ষা, তুমি যেটা বললে সেটার উপরেই আমি কথাটা বললাম। বুঝতে পেরেছো? তুমি যেটার অভিযোগ এনেছো আমার স্বামীর বিরুদ্ধে, সেটা আমি বলব না?" ওইদিকে দেখা যাবে ডাবলু, ডাবলু কুর্চিকে বলে, "কিন্তু মা, তুমি তুমি এখন চলে গেলে কি করে হবে? তোমার আর বাবার আমার বিয়ে নিয়ে যে সম্পর্কটা ঠিক হয়েছিল, সেই সম্পর্কটা?" তখন কুর্চি বলে, "দেখো ডাবলু, তোমার বাবা কোনো কালই আমাকে বিশ্বাস করেনি। আর হ্যাঁ, এখনো যে সম্পর্কটা পুরোপুরি ঠিক হয়ে গেছে তেমনটা কিন্তু নয় তোমার বাবার সঙ্গে। হ্যাঁ, এই বিয়ের নিয়ে কথা হয়েছিল। আর এই বিয়েতেই আসার কথা ছিল। বিয়েতে তো এসেছি। তাহলে? তোমরা তো কোনোদিনই আমাকে অ্যাকসেপ্ট করতে পারোনি। আর এখনই বা আমাকে অ্যাকসেপ্ট করবে, তার কি কোনো সত্যিতা আছে? নেই তো?" তখন ডাবলু বলে, "মা, আমরা তো চাই যে তুমি আর বাবা একসঙ্গে থাকো। বাকিটা জীবন একসঙ্গে কাটাও। আমরা তো চাই। আমাদেরও তো ভালো লাগে এটা দেখলে।" তখন কুচি বলে, "আমিও অনেক চেয়েছিলাম। কিন্তু সেটা না হয়নি।" তখন সুলক্ষণা বলে, "কিন্তু মা, বাবা আর আপনার এই যে সম্পর্কটা, এই যে বোঝাপড়া হয়েছিল, সেটা তো ঠিক হয়ে যাবে। মা, আপনি চলে আসবেন তো? বলুন না, বলুন না চলে আসবেন তো?" তখন কুচ্ছি বলে, "হ্যাঁ, আসবো তো। ও বাড়িতে এত বড় একটা বিপদ। আমার বৌদি সবসময় আমার প্রোটেক্ট করেছে। ওই বাড়ির মানুষগুলো এত বছরে আমাকে কোনোদিনও বসতে দেয়নি যে আমার মাথার উপরে ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই। মানুষগুলো এত করে আমাকে আগলে রেখেছে। আর এই মানুষগুলোর এই বিপদে আমি যাব না? অবশ্যই আমাকে যেতে হবে। সেজন্যই তো আমি কালকে গিয়েছিলাম। আজকেও আমাকে গিয়ে দেখতে হবে পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে। না হলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারব না। কোনোদিনও না।" তখন এই কথা শুনে ডাবলু আর সুলক্ষণা সবটা বুঝতে পারে। ওইদিকে মিঠিল, বাবিল আর মিঠি বাইরে দাঁড়িয়ে আছে। তখন বাবিল বলে, "ভিতরে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমাদেরও তো ভিতরে অ্যালাও করছে না। কি করব বলো তো?" তখন মিঠিল বলে, "দাঁড়াও আমি গিয়ে দেখছি আমাদের অ্যালাও করে কিনা।" তখন মিঠিল চলে গেলেই বাবিল বলে, "চল আমরাও যাই।" তারপরে ওরাও ভিতরে যায়। ওইদিকে বর্ষা মাথা নিচু করে বসে আছে। তখনই দেখা যাবে মিঠিল গিয়ে বলে, "আমি আসতে পারি?" তখনই স্যার বলে, "হ্যাঁ, আসুন।" তারপর মিঠিল ভিতরে যায়। মিঠিলকে দেখেই স্যার বলে, "আপনি?" তখন মিঠিল বলে, "স্যার, আমি কমলিনী দেবীর হবু পুত্রবধূ। এই পরিবারের সঙ্গে অনেক বছর ধরে আমার সম্পর্ক। আর এই যে স্বতন্ত্র বোস, উনি আমার আপন কাকার মতো। ওনাকে আমি আমার আপন কাকার মতোই দেখেছি সবসময়। আমি আমি একজন সাইকোলজিস্ট। এখন ট্রেন করছি। কিন্তু স্যার, এখানে আমার আসা দরকার ছিল। আসলে আমি ভাবলাম যে আমার কথাগুলো আপনারা যদি একটু শোনেন, তার জন্য আমি এখানে এসেছি। এই যে মহিলাকে দেখছেন না, বর্ষা, বর্ষা দেবী, উনি না অনেক খারাপ একজন মহিলা। উনি এই পর্যন্ত অনেক কিছু করেছেন। সে কথাগুলো এখানে না বললেই না। এই যে স্বতন্ত্র বোস, উনি আমার বাবা কাকার থেকে কোনো অংশে কম নয়। তাই ওনাকে প্রোটেক্ট করা আমার দরকার। উনি যে একজন ভালো মানুষ, ওনাকে এইভাবে এই মহিলা ফাঁসিয়ে দেবে সেটা তো হতে পারে না। তা বর্ষাদি, তুমি যে তুমি যে থানা থেকে কেসটা তুলে নিলে, কেন তুলে নিলে বলো তো? আবার এখানে এসে কমপ্লেইন করলে? আর কেন তুলে নিয়েছো সেটা তুমি ওনাদেরকে বলেছো?" তখন তো বর্ষা ভয় পেয়ে যায়। তখনই মিঠিল বলে, "স্যার, এই মহিলা যে কি করতে পারে সেটা আপনাদের ধারণার বাহিরে। বিয়ে হওয়ার পর থেকে এই মহিলা অনেক কিছু করেছে। কিন্তু সব ব্যাপারে উনি পার পেয়ে গেছেন। ওনার বিরুদ্ধে কোন রকম কোনো অভিযোগ করা হয়নি। শুধুমাত্র কেন জানেন? উনি বাড়ির পুত্রবধূ বলে। কিন্তু এইবার কিন্তু ওনাকে আর ছেড়ে দেওয়া উচিত নয়। উনি এবার যে কাজটা করেছে, আমার বাবা তুল্য স্বতন্ত্র বোসের নামে এরকম একটা অভিযোগ করেছে। সেই মানুষটার লাইফটা এভাবে শেষ করে দেবে সেটা তো হতে পারে না। তাই আমাদের কথাও আপনাকে শুনতে হবে। এই মানুষটা যে কি করতে পারে সেটাও আপনাদের জানতে হবে।" তখন বর্ষা বলে, "শোনো মিঠিল, এই সবকিছু না আমার সঙ্গে হয়েছে। তাই আমার সঙ্গে যখন এই অন্যায়টা হয়েছে তখন এটার বিচার তো আমি চাইবই।" তখনই মিঠিল বলে, "তাই নাকি বর্ষাদি? এত কিছু হয়েছে আর তুমি এখনো এখানে বসে আছো? তা থানায় সবকিছু কেন বললে না বলো তো?" তখনই বুবলাই বলে, "দাঁড়ান, দাঁড়ান, আমি একটা কথা বলতে চাই।" ঠিক তখনই মিঠি আর বাবিল আসে আর এসে বলে, "আমরা আসবো?" তখনই অফিসার বলে, "হ্যাঁ, আসুন।" তখন মিঠি আর বাবিলকে দেখে ভয় পেয়ে যায় বর্ষা। তখন অফিসার বলে, "আপনারা?" তখন মিঠি আর বাবিল বলে, "আমরা কমলিনী বোস আর স্বতন্ত্র বোসের ২ সন্তান।" তখন তো এই কথা শুনে কমলিনী খুব খুশি হয়ে যায়। ওইদিকে নতুনও খুব খুশি হয়। তখনই একজন কলিগ বলে, "তাই?" তখনই বাবিল বলে, "হ্যাঁ, উনি আমাদের স্টেপ ফাদার। কিন্তু স্টেপ শব্দটা আমি কিছুতেই ইউজ করতে চাইছি না। কারণ উনি আমাদের আগে ফাদার হয়ে উঠেছেন।
তারপরেই আমার মাকে উনি বিয়ে করেছেন। তাই সেই সম্পর্কটা আমি তুলতে চাইছি না। আজকে আমার বাবার সম্পর্কে এরকম একটা অভিযোগ করেছে ওই মহিলা, যেটার জন্য আমার বাবাকে এত হেনস্থা হতে হচ্ছে। আর আমরা এখানে না আসলেই নয়। তখন তো সবাই ওদের কথা শুনে অবাক হয়। তখন মিঠি বলে, "হ্যাঁ অফিসার, এই যে বর্ষাদি, উনি না আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর থেকে অনেক রকম অনেক কিছু করেছে। আমাদের পুরো সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও না কোনদিন ওনাকে কিছু বলা হয়নি। কিন্তু আজকে আমার বাবাকে, স্বতন্ত্র বোসকে এইভাবে উনি হেনস্থা করবে সেটা তো আমরা হতে দিতে পারি না। তাই, তাই আজকে আমরা সবাই এখানে এসেছি। আমাদের কথাও আপনাদেরকে শুনতে হবে। আমরা ওনাদের ছেলে-মেয়ে। আর আমরা এই মানুষগুলোকে ওনার থেকেও বেশি ভালো করে চিনি। সে ছোটবেলায় আমার নিজের যে বাবা, তার সঙ্গে আমাদের ভালো কোনো অভিজ্ঞতা নেই। সেই মানুষটার অ্যাবসেন্স এ এই স্বতন্ত্র বোস আমাদেরকে লালিত-পালিত করেছে, বাবার আদর দিয়েছে। সেই মানুষটার বিরুদ্ধে এরকম একটা নোংরা নোংরা অভিযোগ আমরা না কিছুতেই মানতে পারব না। কিছুতেই না। এই মহিলা অনেক জঘন্য একটা মানুষ। সে যে কারো জীবন নষ্ট করে দিতে পারে। উনি একজন সাইকো। তখন এই কথা শুনে বর্ষা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।